গল্পের শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড লিনসিকে দেখতে পাই। বেচারি এই মুহূর্তে অনেক চিন্তিত আর অসহায় ছিল, কারণ তার পরিবারের সাথে অনেক বড় একটা প্রতারণা হয়েছে। ঘটনাটা হলো লিনসিনের বাবার উপর একটা মিথ্যা ও বানোয়াট স্ক্যামের অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তার বাবা সেক্রেটারি, মানে যিনি লিনসিনের আঙ্কেল হয়, তিনি সিদ্ধান্ত নেন যে কিছুদিনের জন্য লিনসিনকে তার আন্টির কাছে পাঠিয়ে দেবে। তার আন্টি দূর সম্পর্কের একজন আত্মীয়, তিনি একটা ছোট্ট গ্রামে থাকেন। লিনসিনের একদমই ইচ্ছে ছিল না বেইজিং এর মতো বড় শহর ছেড়ে একটা ছোট্ট গ্রামে গিয়ে থাকার, কিন্তু পরিস্থিতির কাছে সে বাধ্য। একদিকে তার বাবার সমস্যার মধ্যে আছেন আর অন্যদিকে তার মা আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন লিনসিনের কাছে ওই আন্টির বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। যখন তাদের গাড়ি গ্রামের কাছাকাছি পৌঁছায় তখন জিপিএস সিস্টেম নষ্ট হয়ে যায়। রাস্তা খুঁজে বের করার জন্য লিনসিন ও তার আঙ্কেল গাড়ি একপাশে দাঁড় করিয়ে সিগন্যালের অপেক্ষা করতে থাকে। তখনই লিনসিনের চোখ পড়ে কিছু অদ্ভুত চেহারার ছেলেদের ওপর। তাদের ঝলমলে কাপড় আর অদ্ভুত হেয়ারস্টাইল দেখে মনে হচ্ছিল তারা বোখাটে। ভাই, তাদের চুলের রং দেখুন, একদমই ট্রাফিক সিগন্যালের মতো লাল, হলুদ, সবুজ। এখানে তো তিনজন মিলে একজনকে ঘিরে ফেলেছে। তাদের লিডার, যে দেখতে অনেক লম্বা আর অনেক রাগী ছিল, সে দুর্বল ছেলেটাকে এমন একটা লাথি মারে যে ছেলেটা সোজা মাটিতে গিয়ে পড়ে। এরপর সে ছেলেটার উপরে উঠে তাকে মারতে শুরু করে। ভয়ে ছেলেটা চুপচাপ নিজের ফোন বের করে তার হাতে দিয়ে দেয়। কিন্তু আসল টুইস্ট হলো এই ছেলেটাই যে গ্যাং এর লিডার, তার নাম হলো শিং ইউ, এবং সে আসলে এই ড্রামার হিরো। একসময় সে স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ও মেধাবী ছাত্র ছিল। সে কেন স্কুল ছেড়ে দিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। আসলে গল্পটা যেরকম দেখাচ্ছিল, আসল ঘটনাটা ছিল একদমই অন্যরকম। ঘটনাটা হলো শিংইউকে তার বন্ধুরা বলেছিল যে এই ছেলেটা দিনে দুপুরে তাদের টিচারের ফোন চুরি করছে। ব্যাস, তারপর আমাদের হিরোর ভেতরের নায়ক জেগে ওঠে। সে টিচারের ফোন ফেরত দেওয়ার জন্য চোরের পেছনে ছুটতে থাকে। মানে যাকে আমাদের শহরের রাজকন্যা গুন্ডা ভাবছিল, সে আসলে গুন্ডা নয়, বরং একজন হিরো যে চোরকে শিক্ষা দিচ্ছিল। গাড়ির ভিতরে বসে থাকা লিনসিন, যে আগে থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, এখানে সে আসতে চাচ্ছিল না। এইসব দৃশ্য দেখে তো সে ভয় পেয়ে যায়। বাইরের রাস্তায় শিংইউয়ের ব্যাড লুক দেখা যাচ্ছিল। তার হলুদ চুল, মুখের এক্সপ্রেশন আর জ্যাকেটের বোতাম খোলা দেখে আসলেই মনে হচ্ছিল যে ছেলেটা অনেক বেশি বদমাইশ। শিংইউয়ের জন্য তার মনে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়। এমনকি সে মনে মনে ঠিক করে ফেলে যে এই ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, তার ছায়াও কখনো মারাবে না। কিন্তু এই বিপদে পড়া মেয়েটা জানতো না যে ভাগ্য তাকে শিংইউয়ের কতটা কাছাকাছি নিয়ে আসতে চলেছে। অন্যদিকে শিংইউয়ের মা প্রতিবেশীদের সাথে বসে লুডো খেলছিল। একজন বন্ধু হাসতে হাসতে বলে, লিফিং, তোমার তো ভাগ্য খুলে গেল। শহর থেকে তোমার ভাগ্নে আসছে পুরো 50,000 ইউএন নিয়ে। মজা করলেও সত্যি হলো শিংইউয়ের মা আগে থেকে ঋণের চাপে ছিল। ধার দেনা করা মানুষগুলো তাকে অনেক বিরক্ত করছিল। এই কষ্টের সময় যখন তিনি শুনলেন শহর থেকে আসা ভাগ্নে কিছুদিনের জন্য এখানে থাকবে এবং টাকা এনেছে, তখন তার আনন্দের সীমা ছিল না। যখন লিফিং জানতে পারে বেজিং থেকে আসা গাড়ি গ্রামের মোড়ে পৌঁছে গেছে, তখন সে লুডো ছিঁড়ে একদমই প্রস্তুত হয়ে যায়। সে প্রতিবেশীদের বলে, তাড়াতাড়ি চলো, আমার শহরের ভাগ্নি চলে এসেছে। এরপর পুরো পাড়া নতুন অতিথিকে দেখতে জড়ো হয়ে যায়। এই হইচই আর আতশবাজির শব্দের মাঝে আমাদের নাখরেওয়ালি ম্যাডাম সেখানে এসে পৌঁছায়। যে সে গাড়ি থেকে নামে আর এত বড় স্বাগতম দেখে তার তো পুরো মাথায় ঘুরে যায়। সে ভাবতে থাকে, আমি আবার কোন জায়গায় এসে পড়লাম। যাই হোক, না চাইলেও লিনসিনকে তার আন্টির বাড়িতেই থাকতে হবে। যখন সে চারপাশে দেখছিল তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ সামনে দাঁড়িয়ে ছিল সেই বট বয়, মানে আমাদের নায়ক। সে আসলে লিনসিনের একজন কাজিন। শিংইউ রাগী চোখে তার দিকে তাকিয়েছিল। শহর থেকে আসা এই ধনী কাজিনকে সে একদমই পাত্তা দিচ্ছিল না। কোনো হ্যালো বা কথা না বলে সে পুরো অ্যাটিটিউড দেখিয়ে তার পাশ দিয়ে চলে যায়। লিনসিন বুঝে যায় এই ছেলের সাথে তার আগামী দিনগুলো কোনো নরকের চেয়ে কম হবে না। এরপর আন্টি তাকে রুম দেখাতে নিয়ে যায়, কিন্তু রুমের অবস্থা দেখে লিনসিন একদমই অবাক হয়ে যায়, কারণ লিফিং তার থাকার ব্যবস্থা আলাদা কোনো রুমে করেননি, বরং শিংইউয়ের রুমেই করেছে। এটা দেখে লিনসিনের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। পরে লিফিং একা ছেলেকে বুঝিয়ে বলে, বাবা, লিনসিনের সাথে একটু ভালো ব্যবহার করো, তার মা নেই, তাছাড়া তার বাবা এখন সমস্যায় আছে। এই সময় সে আমাদের উপর ভরসা করে এসেছে। কঠিন সময়ে তার মা আমাদের অনেক সাহায্য করেছিলেন। মায়ের আবেগপূর্ণ কথা শুনে শিংইউয়ের রাগ একটু কম হয়। সে নিজের ইগো একপাশে রেখে ভালো ছেলে হয়ে লিনসিনের কাছ
কাছে যায় এবং তাকে নিজের ফোন নাম্বার দিতে চায় যাতে দরকার হলে যোগাযোগ করতে পারে। কিন্তু আমাদের নাখরেওয়ালি রাজকন্যা তো বড়লোক বাবার একমাত্র মেয়ে। সে সিংহেউকে কোনো পাত্তাই দেয় না, বরং রাগে চোখে তাকে বুঝিয়ে দেয় যে তার সাথে লিনচিন কোনো কথা বলতে চায় না। পরে সিংহেউ বুঝতে পারে মেয়েটা প্রচন্ড অহংকারী। সিংহেউয়ের মা লিনচিনের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে, কিন্তু লিনচিন সেগুলো কিছু না খেয়ে নাক সিটকিয়ে বলে আমার ক্ষুধা নাই। লিনচিন নিজের মতো করে একটা ভাড়ার চুক্তি বের করে এবং সেটা সিংহেউয়ের মায়ের সামনে দেয়। চুক্তিতে লেখা ছিল যতদিন সে এই বাড়িতে থাকবে তার নিরাপত্তার পুরো দায়িত্ব তাদের নিতে হবে। লিফেং কোনো চিন্তা না করে সাইন করে দেয়, কারণ একদিকে তাদের ঋণ শোধ করার সুযোগ আর অন্যদিকে ছেলেকে আবার স্কুলে ফেরানোর চিন্তা। এরপর লিনসে জানতে পারে এই বাড়িতে আরেকজন সদস্য আছে, সিংহেউয়ের দাদি, যিনি অসুস্থ এবং হাঁটতে পারে না। যে মেয়ে বেইজিং এর এসি রুমে থেকে অভ্যস্ত, সে এখন এই গ্রাম্য জীবন কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। সে তার বন্ধুদের কাছে কল দিয়ে গ্রামের বিষয়ে অভিযোগ করতে থাকে, বিশেষ করে সিংহেউয়ের ব্যাপারে। সিংহেউ পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, কিন্তু লিনসির কোনো পরোয়া ছিল না। সে রাগী ভাবে ফোন রেখে সিংহেউকে সতর্ক করে বলে আমার থেকে তুমি 3 মিটার দূরে থাকবে। আমি এখানে 1 মাস থাকবো, তারপরে চলে যাব। আমি এই ভুতুরে জায়গার জন্য নিজেকে বদলাবো না। সিংহেউ বলে পেছনে থেকে কথা বলা কি ভালো কাজ? কিন্তু লিনসি কোনো জবাব না দিয়ে চলে যায়। রাত হয়ে গেলে ঘুমানোর সময় সিংহেউ পাশের বিছানায় ঘুমাতে যায়, আর অন্যদিকে লিনসি তো নিজের ইগো নিয়েই পড়ে আছে। একটা সময় সে বলে আলোর কারণে আমার ঘুমাতে অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, আর এখানে অনেক বেশি মশা, আমার জন্য একটা ভিআইপি স্টাইলের মশার কয়েল লাগবে। কিন্তু শিয়ং তাকে একটা সাধারণ মশার কয়েল দিয়ে বলে এখানে কোনো ভিআইপি সস্কা চলে না। লিনসি মনে মনে ভাবতে থাকে এই গ্রামের জীবন তার ধারণার চেয়েও কঠিন, কিন্তু এখনো তো আসল ধাক্কা বাকি ছিল। পরের দিন লিনসিন জানতে পারে এখানে কোনো পার্সোনাল বাথরুম নেই। পুরো পাড়ার সবাই মিলে একটা কমন বাথরুম ব্যবহার করে, আর সেই বাথরুমের অবস্থা ছিল খুবই ভয়াবহ। দরজার একটা লক পর্যন্ত ছিল না। লিনসি বলে এখানে তো কোনো প্রাইভেসি নেই। যাই হোক, অনেক কষ্টে সে গোসল করতে বাথরুমে যায়, কিন্তু বাথরুমে যাওয়ার পরপরই সে ভীষণ বড় একটা পোকা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এত জোরে চিৎকার করে যে পুরো পাড়া মাথায় তুলে ফেলে। সবসময় যেমন হয়, এবারও সিংহেউ এসে হাজির হয় আর ঠান্ডা গলায় বলে এটা একটা ছোট গ্রাম, এখানে এসব হওয়াই স্বাভাবিক। তোমার যদি এত প্রবলেম হয় তাহলে তুমি বৃষ্টির সময় গোসল করতে পারো। পরের দিন সকালে প্রচন্ড হট্টগোলের শব্দ শুনে লিনসিনের ঘুম ভেঙে যায়, আর ব্যাপারটা দেখতে যাওয়ার সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়, যার কারণে সে অনেক বেশি ব্যথা পায়, আর মশার কামড়ে তার মুখ ফুলে গিয়েছিল। সে এখানে একদম বিপর্যস্ত অবস্থায় ছিল। এই অবস্থা দেখে সিংহেউ আর সহ্য করতে পারে না। সে দ্রুত তাকে কোলে নিয়ে একটা গ্রামের ক্লিনিকে যায়, কিন্তু লিনসিন শহরের মেয়ে, সে গ্রামীণ ক্লিনিক দেখে একটু নাক সিটকায় আর ভিআইপি হাসপাতালে যেতে চায়। ডাক্তার বলে বড় কোনো সমস্যা নেই, অল্প কিছু ওষুধের মাধ্যমেই লিনসিন সুস্থ হয়ে যাবে। এরপর সিংহেউ কোনো কথা না বলে ধীরে ধীরে লিনসিনের পায়ে ওষুধ লাগিয়ে দেয়। তার আচরণ একদমই বদলে গিয়েছিল। যে ছেলে আগে অনেক রুক্ষ আর ব্যাড বয় ছিল, এখন সে পুরো যত্নশীল হয়ে উঠেছে। ওষুধ লাগানো শেষে সিংহেউ তাকে সাবধানে নিজের পিঠে তুলে নেয়, পিগি ব্যাগ করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ফিরে আন্টি খুব যত্ন করে তার জন্য গরম গরম খাবারের ব্যবস্থা করেছিল। লিনসি খেয়ে একটু ভালো অনুভব করে। ডাক্তারও বলেছিল খুব বড় কিছু হয়নি, তাই সে অল্প সময়ের মধ্যেই অনেক সুস্থ হয়ে গিয়েছিল। ঠিক হওয়ার পরপরই তার আগের ইগো আবার বেড়ে যায়। সে সরাসরি পাশের রেস্টুরেন্টে গিয়ে মালিককে বলে আমার প্রতিদিন এখান থেকে লাঞ্চ আসবে, আর প্রতিদিন 4টা সবজি আর 1 বাটি স্যুপ লাগবে। সিংহেউ পাশে দাঁড়িয়ে এসব দেখছিল আর ভাবতে থাকে এই মেয়ের ইগো তো আকাশ ছোঁয়া। এরপর সিংহেউ চুপি চুপি বাথরুমের ভাঙা দরজার নতুন লক আর একটা হ্যান্ডেল লাগিয়ে দেয়, যাতে লিনসির কোনো সমস্যা না হয়। আর যেই টাকা লিনসিন তাকে চিকিৎসার জন্য দিয়েছিল সেই টাকা লিনসিনকে ফিরিয়ে দেয়। এটা দেখে লিনসি একটু অবাক হয়, কারণ সে ভাবতো এই গ্রামের মানুষ শুধু টাকার পেছনেই ছোটে। এরপর লিফেং যখন জানতে পারে সিংহেউ বাথরুমের নতুন লক লাগিয়েছে, তখন সে অনেক বেশি রেগে যায়। সে বলে তুমি কি পুরো পাড়ার দায়িত্ব নিয়েছো নাকি? অন্যদিকে লিনসিন হঠাৎই আন্টিকে 500 ইউএন ট্রান্সফার করে দেয়। এটা দেখে শিওয়েন অনেক বেশি রেগে গিয়েছিল আর বলে আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান বিক্রি করি না। এসব শুনে লিনসিনও অনেক বেশি রেগে যায় আর চুক্তিপত্র বের করে সিংহেউ
সিংইউয়ের সামনে ছুঁড়ে মারে। সে বলে, আমি টাকা দিই মানে আমি ভালো সার্ভিস আর সম্মান চাই। এতে সিংইউয়ের ধৈর্য শেষ হয়ে যায়। সিংইউ রেগে গিয়ে চুক্তিপত্রটা হাতে মুচড়ে ছিঁড়ে ফেলে আর চিৎকার করে বলে, এখনই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার মতো অহংকারী মেয়ের এখানে কোনো জায়গা নেই। লিনচি এই কথা শুনে পুরো শকড হয়ে যায়, কারণ জীবনে সে কখনো এভাবে অপমানিত হয়নি। তার চোখ লাল হয়ে যায় আর সে কোনো কথা না বলেই নিজের ব্যাগ গুছাতে শুরু করে। সে ঠিক করেছিল এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেদিন রাতেই এই গ্রামের একটা হোটেলে গিয়ে সবচেয়ে ভালো রুম বুক করে নরম বিছানায় শুয়ে সে মনে করে অন্তত এখানে শান্তি আছে। অন্যদিকে সিংইউ ঘরে বসে মুচড়ে ফেলা চুক্তিপত্রটা দেখছিল। তার মুখে রাগ থাকলেও চোখে এক অদ্ভুত অস্থিরতা দেখা যাচ্ছিল। পরের দিন হোটেল থেকে একজন ডেলিভারি বয় সিংইউয়ের বাসায় আসে খাবার নিয়ে। সে লিনচিনের কথা মতো 4টি সবজি আর 1 বাটি স্যুপ নিয়ে এসেছিল। এছাড়া সে জানায় লিনচি আলাদা টাকা দিয়েছে যেন সিংইউয়ের দাদির রুম ভালোভাবে পরিষ্কার করা হয়। এ খবর শুনে সিংইউ এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তখন বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল, যার কারণে পুরো এলাকায় বিদ্যুৎও চলে গিয়েছিল। লিনচি একা হোটেলে বসে অনেক বেশি ভয় পাচ্ছিল। ঠিক তখনই সিংইউ দৌড়ে হোটেলে পৌঁছে যায়। সে প্রথমে হোটেলের নেটওয়ার্ক ঠিক করে দেয়, কারণ সে টেকনোলজিতে খুবই দক্ষ ছিল। ইন্টারনেট চালু হতেই সিসিটিভিতে সে দেখতে পায় লিনচি রেগে গিয়ে অন্য রুমের দিকে যাচ্ছে। সিংইউ সঙ্গে সঙ্গে তার কাছে যায়। সিংইউকে দেখে লিনচিন আবার আগের মতো ইগো দেখাতে থাকে। সে বলে, তোমার ওই পুরনো বাড়ির আমার আর দরকার নেই। ঠিক তখনই স্টাফ এসে বলে, ম্যাডাম আপনার এসি তো ঠিক করাতে হবে। এটা শুনে তো আমাদের দক্ষ কারিগর সিংইউ হাতে স্ক্রু ড্রাইভার নিয়ে এসিটা ঠিক করতে শুরু করে। লিনচি একদমই লজ্জায় পড়ে গিয়েছিল। সে ভাবতেই পারেনি যে সিংইউ এসে তার এসি ঠিক করবে। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যাই হোক না কেন সে এখানেই থাকবে। নিজের স্টে বাড়াতে গিয়ে পেমেন্ট করতে চাইলে দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। লিনচি একদমই ভেঙে পড়েছিল। তার আত্মসম্মানও যেন একসাথে নিচে নেমে যায়। সিংইউ তার এই অসহায় অবস্থা দেখে লিনচিনের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেয়, যাতে তার আত্মসম্মানে আঘাত না লাগে। লিনচিন তার ইগো এক সাইডে রেখে হোটেল বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিয়ং খুব ভালোভাবে বলে, কাজিন যদি তুমি ফিরে যেতে চাও তাহলে এখনই বাসটা ধরো, তা না হলে পরের বাস আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। সিয়ং বাইরে থেকে যতই কঠিন দেখাক না কেন নিজেকে, ভেতর থেকে সে আসলে অনেক নরম ছিল। লিনচিন বাসে উঠে সেখান থেকে না যাওয়া পর্যন্ত সিয়ং সেখানেই দাঁড়িয়েছিল আর দূর থেকে লিনচিনকে দেখে একটা মুচকি হাসি দেয়। এখন লিনচিনের এই অবস্থা দেখে তার আঙ্কেল কিছু টাকা পাঠায়। সিং এর বাসা আসার পর আন্টি লিফিং প্রথমে সেই 500 ইউয়ান লিনচির হাতে তুলে দেয়, যেটা সে বাথরুমের দরজার নতুন লক লাগানোর জন্য দিয়েছিল। শুধু তাই নয়, আন্টি লিনচিনের পছন্দ অনুযায়ী খাবারও তৈরি করে। লিনচিন খাবারটা আত্মা ভরে খেয়েছিল। এরপরে লিনচিন তার জিনিসপত্রগুলো দেখছিল। তখন হঠাৎ তার চোখে পড়ে যে তার ল্যাপটপটা নাই। যে ল্যাপটপে তার বিদেশে যাওয়ার সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। দ্রুত থানায় গিয়ে অভিযোগ করে। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবতে থাকে তার বিদেশে যাওয়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু সে জানতো না সিয়ং আগে ল্যাপটপ খুঁজে বের করে এনেছে। সিয়ং এর সন্দেহ হয়েছিল যে চোরা বাজারে গেলে হয়তো লিনচিনের ল্যাপটপটা পাওয়া যাবে, এবং সে সেখানে গিয়ে কাউন্টারে লিনচিনের সেই ল্যাপটপটা দেখতে পায়। দোকানদার ল্যাপটপটার অনেক বেশি দাম চায়। দোকানদারের কথা শুনে সিয়ং পুলিশে কল দেওয়ার ভয় দেখায়। ভয় পেয়ে দোকানদার 2000 ইউয়ানের মাধ্যমে ল্যাপটপটা দিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। ফেরার সময় সিয়ং আর গুন্ডাদের মধ্যে মারামারি হয় এবং সে আহত হয়ে যায়। অন্যদিকে লিনচিন থানা থেকে বাসায় ফেরার পরে দেখে তার টেবিলের ওপর ল্যাপটপটা রয়েছে। তখনই তার চোখ পড়ে সিয়ং এর হাতের দিকে। সিয়ং এর হাত থেকে রক্ত বার হচ্ছিল। লিনচি বুঝতে পারে সিয়ং মারপিট করে এই ল্যাপটপটা নিয়ে এসেছে। আহত সিয়ংকে দেখে লিনচির একটু মন খারাপ হয় এবং আস্তে আস্তে সিয়ং এর ওপর দুর্বল হতে শুরু করে। রাতে লিনচিন ওষুধ নিয়ে সিয়ং এর কাছে যায়। এতে সিয়ং প্রথমবারের মতো নরমভাবে তাকে ধন্যবাদ বলে। এরপর সিয়ং এর বন্ধুদের সাথে লিনচিনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তারা লিনচিনকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায়, গ্রামের সব থেকে স্পেশাল জুসটা খাওয়ায়। এই সময় এক বন্ধু লিনচিনকে সিয়ং এর অতীতের কথা বলছিল। সে বলে, আমাদের বন্ধু এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে ছিল, যে সবকিছু ঠিক করতে পারতো। পড়াশোনায়ও সবার চেয়ে সেরা ছিল, কিন্তু পরিবারের ঋণের কারণে তাকে পড়াশোনা ছেড়ে টাকা উপার্জন করতে হয়েছিল। সিয়ং এর এই সুন্দর আর কষ্টদায়ক অতীত শুনে লিনচিন
লিনচিন একটু ইমোশনাল হয়ে যায়। তখনই আবার একটা বিপদ ঘটে। পাশের বাড়ির একটি চাচা ভুলে শিয়ং এর ল্যাপটপের উপর পানি ঢেলে দেয়। লিনচি ভয় পেয়ে ল্যাপটপটা নিয়ে রিপেয়ারের দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। যাকে সবাই সব থেকে বড় রিপেয়ার মাস্টার বলেছিল সে আর কেউ নয়, আমাদের শিয়ং। লিনচিনকে চিন্তিত দেখে শিয়ং টিস্যু দিয়ে বলে তোমার ঘামটা মুছে নাও। এমনকি চুপি চুপি ফ্যানটাও তার দিকে ঘুরিয়ে দেয় যাতে তার গরম না লাগে। বাসায় যাওয়ার পথে ল্যাভেন্ডার ফুল বাগান দেখে লিনচি সেখানে নামতে চায়। লিনচি বলে ল্যাভেন্ডার ফুলগুলো অনেক সুন্দর তাই না? এর উত্তরে শিঙেও বলে এতটাও বেশি না যতটা তুমি মনে করছো। লিনচি বলে যে মানুষ সুন্দর কিছু প্রশংসা করতে পারে না তাকে কিছুই বলার নেই। এরপর লিনচি জানতে চায় তুমি তো মেকানিক্যাল অনেক কাজ করো, তাহলে তোমাদের সংসারে এত অভাব কিসের? শিঙেও কিছুটা ঠ্যাস মেরে বলে তোমার বাবার তো অনেক টাকা, তাহলে তুমি এখানে কি করছো? লিনচি বলে তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না? তোমার যদি ভালোভাবে কথা বলতে ইচ্ছা না করে তাহলে না বলে দিও, এভাবে খোঁচা মেরে কথা বলার কি আছে? আবারও তাদের মধ্যে হালকা পাতলা ঝগড়া হয়। বাসায় যাওয়ার পরে যার কারণে লিনচির ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল সেই লোকটি কিছু টাকা আর শসা দেয় ক্রেডিট হিসেবে। লিনচি সেগুলো নিতে না চাইলে লেফেং এর কথায় টাকা না নিলেও শসাগুলো নেয় এবং সেগুলো আবার শিঙিউকে দিয়ে দেয় আর বলে আমার ল্যাপটপটা দ্রুত ঠিক করে দাও। ল্যাপটপটা ঠিক করার পরে যখন সেটা শিঙিউ ওপেন করে তখন লিনচির ফ্যামিলি ফটো দেখতে পায়। ছবিগুলো দেখতে দেখতে শিঙিউর ফ্যামিলির কথা মনে পড়ে যায়, মানে অতীতের কথা, যেখানে তার বাবা তার মাকে অনেক মারধর আর অত্যাচার করত। শিঙেও কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। অন্যদিকে লিনচি বাইরে কাপড় পরিষ্কার করতে যায়, তখনই হঠাৎ ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ভেতরে গেলে দেখতে পায় শিঙের দাদি খিঁচুনি ওঠার কারণে পড়ে গেছে আর মুখ থেকে ফেনাও বার হচ্ছে। দাদিকে বাঁচাতে কাছে গেলে উনি লিনচির হাত শক্ত করে দাঁত দিয়ে চেপে ধরে। লিনচি প্রচন্ড ব্যথা পাচ্ছিল, তারপরেও সে চুপচাপ সব ব্যথা সহ্য করে দাদিকে স্বাভাবিক করার জন্য। শিঙেও এইসব ঘটনা সিসি ক্যামেরাতে দেখে সেখানে দ্রুত বাসায় চলে আসে। ততক্ষণে দাদি স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর শিঙেও লিনচিনের হাতের ব্যাপারে জানতে চায়। লিনচি বলে আমি ঠিক আছি। লিনচি যখন তার ল্যাপটপটা হাতে পায় দেখে তার প্রত্যেকটা ফাইল ঠিক আছে, যার কারণে সে শিঙেওর অনেক প্রশংসা করে। তখন শিঙেও এসে বলে তুমি কিভাবে জানো এ ধরনের রোগীদের কিভাবে সামলাতে হয়? লিনচি বলে আমার মা এক সময় এমন অসুস্থ ছিল, তখন আমি সবকিছু শিখেছি যে কিভাবে এসব রোগীদের সামলাতে হয়, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এসব বলতে গিয়ে লিনচি অনেক ইমোশনাল হয়ে যায়। ঘুমানোর সময় শিঙেও পর্দার আড়াল থেকে লিনচিকে কেন জানি দেখছিল। বিষয়টা আমার কাছে কিছুটা লাভ এট ফার্স্ট সাইডের মতো লেগেছে। যাই হোক, পরের দিন সকালে শিঙের মা লিনচিনের পছন্দ মতো অনেক খাবার রান্না করে। শিঙের দাদি বলে তুমি আমার জন্য না জানি কত ব্যথা পেয়েছো গতকাল, এবং শিঙেউকে বলে লিনচি যতদিন এখানে আছে ওর সকল দায়িত্ব তোমার, ওর যেন কোনো অসুবিধা না হয়। শিঙেও দাদির কথা মতো কেয়ার করতে শুরু করে। লিনচিনের যেহেতু এসি ছাড়া ঘুমানোর অভ্যাস ছিল না, তাই শিঙিউ লিনচিনের জন্য ঘরে একটা এসি সেট করে। ওই সময় গরমের কারণে শিঙিউয়ের পুরো শরীর ঘামে ভিজে যায় আর ওকে অনেক বেশি হটও লাগছিল। লিনচি একটু অন্যরকম ভাবে দেখতে থাকে। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন লিনচি শিঙিউয়ের বাবার ব্যাপারে জানতে চায়। শিঙিউ বলে আমার বাবা আমার কাছে মৃত, কারণ সে ছোটবেলায় আমার থেকে অনেক দূরে চলে গেছে। গল্প করতে করতে লিনচি বলে আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমার কথা অনেক মনে পড়বে। শিঙিউ বলে এসি লাগিয়ে দিয়েছি বলে মনে পড়বে নাকি? লিনচি বলে তেমনটা না, তুমি আমার জন্য অনেক করেছো, বাথরুমের লক ঠিক করেছো, আমার ল্যাপটপ ঠিক করে দিয়েছো, এমনকি আমার জন্য এসি লাগিয়েছো বাসায়। রাতের বেলা লিফিং সবার জামা কাপড় পরিষ্কার করে বাইরে নেড়ে দেয়। তখন একজন লোক লিনচিনের ইনার চুরি করে নেয়। ওই সময় লোকটির ফেস দেখানো হয় না। পরের দিন সকালে লিফিং কাপড়টা খুঁজে না পেয়ে এক প্রতিবেশীর সাথে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ মহিলাটির একটু চুরি করার স্বভাব আছে। লিনচি শিঙিউকে বলে তোমার গ্রামের লোকজন খুবই বিরক্তিকর, কখনো কম্পিউটার চুরি করে নেয় তো কখনো কাপড় চুরি করে নেয়। এসব বলে রাগ করে সেখান থেকে চলে যায়। শিঙিউ মায়ের থেকে সবকিছু শুনে বুঝতে পারে যে ঘটনাটা কে ঘটিয়েছে। এরপর জুতার ছাপ দেখে আরো শিওর হয়ে যায় এবং লয়ের কাছে গিয়ে জানতে চায় যে জামাটা সে চুরি করেছে কিনা। প্রথমে স্বীকার না করলেও শিঙিউ যখন গরম পানি দিয়ে মুখ জ্বালিয়ে দেওয়ার জন্য ভয় দেখায় তখনও ক্ষমা চায়। লয়ের বেটা একে তো চোর, তার উপরে কি পরিমাণে লুচ্ছা যে মেয়ে মানুষের ইনার চুরি করে। সেও আচ্ছা রকম ওয়ার্নিং দিয়ে আসে যেন সে লিনচির ধারে কাছেও না যায়। এখন প্রি ওয়েডিং মানে বাগদানের অনুষ্ঠানে যাওয়ার জন্য লিফিং নিজের জামা লিনচিকে ট্রায়াল দিচ্ছিল, যেটা জাজমেন্ট করছিল শিঙিউ। প্রথম ড্রেসটা দেখে তো শিঙিউ হেসে উড়িয়ে দেয়, পরের ড্রেসটাও পছন্দ হয়
না। তৃতীয়বারে যেটা পরিয়ে আনে ড্রেসটায় এত বেশি স্টোন ছিল যে সিংইউ বলে ড্রেসের ঝলকানিতে তো আমি তাকাতেই পারছি না। পরে লিনশিন একটু বিরক্ত হয়ে নিজের একটা ড্রেস পরে আসে যেটাতে লিনশিনকে মারাত্মক কিউট লাগছিল। সিংইউ হালকা করে ক্র্যাশ খায়। সিংইউ যেহেতু মেকানিক্যাল কাজ অনেক ভালো পারতো তাই সে ও তার বন্ধু একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। বাসায় আসার পথে লিনশিনের কথা মতো ইনার নিয়ে এসে ওকে দেয় যেটাতে সিংইউ অনেক বেশি লজ্জা পাচ্ছিল। যাই হোক, বিয়ের অনুষ্ঠানে সিংইউয়ের বন্ধুরা দ্রুত রেডি হয়ে যেতে বলে। এই বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামের সবাই একসাথে সেলিব্রেট করছিল। এখানে চোরা বাজারের সে মালিক আর বেয়াদব লয়েরও ছিল। ওরা দূর থেকে লিনশিনকে বাজে নজরে দেখছিল। অন্যদিকে সবাই অনেক মজা করে খাবার খাচ্ছিল এবং বাগদানের অনুষ্ঠান উদযাপন করছিল। সবাই একসাথে ড্রিঙ্ক করে যেহেতু এটা তাদের একটা ট্রেডিশন। এরপর লিনশি সিংয়ের বন্ধুর সাথে রক পেপার খেলছিল আর বারবার হেরে যাওয়ার কারণে বাজি মোতাবেক অনেক ড্রিঙ্ক করতে হয় লিনশিকে, যার কারণে লিনশির অনেক নেশা চড়ে গিয়েছিল। বাসা যাওয়ার পথে লিনশি অনেক পাগলামি করছিল। লিনশির শীত লাগার কারণে সিংইউ নিজে তার জ্যাকেট পরিয়ে দেয়। ওই সময় দুজনই অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। সিংইউয়ের কানের কাছে যে লিনশি বলে, আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমার কথা অনেক মনে পড়বে, আমরা আবারও দেখা করব। লিনশি হাঁটার অবস্থায় ছিল না, যার কারণে সিংইউকে ঘাড়ে তুলে নেয়। তখন সিংইউয়ের একটা ব্যাক স্টোরি দেখানো হয় যে ছোটবেলায় ওর কত কিছু সাফার করতে হয়েছে। তাদের অসুস্থতা, ঋণের কারণে পাওনাদারের অত্যাচার, অভাবের সংসার, সবকিছু মিলিয়ে সিংইউয়ের ব্যাক স্টোরি ছিল খুবই বেদনাদায়ক। বাসায় পৌঁছিয়ে লিনশিনকে বিছানায় অনেক যত্ন করে শুয়ে দেয়। এরপর সিংইউ কাজের জন্য শুনিয়ে যায়। ওই রাতে আবার ঝড় বৃষ্টিও হচ্ছিল। সবাই যেহেতু অনুষ্ঠানে ছিল পুরো বাড়ি ফাঁকা ছিল। লিনশির ঘুম ভাঙার পরে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়। লিনশি বাথরুমে গোসল করছিল, তখন একজন ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। লিনশি বারবার বারণ করার পরেও সেই লোকটা অনবরত দরজা খোলার চেষ্টা করে। লিনশি বুঝতে পারে লোকটার উদ্দেশ্য খারাপ, তাই সে প্রথমে লেফেংকে কল দেয়, কিন্তু সে খেলায় ব্যস্ত ছিল। পরবর্তীতে সিংইউকে কল দিয়ে সবটা জানায়। ততক্ষণে লোকটা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। লিনশি অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই এটা আর কেউ না বরঞ্চ লোয়ার, যাকে কিনা সিংইউ অলরেডি ওয়ার্নিং দিয়ে রেখেছিল। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি বলি এই ড্রামার প্রথম 3টি এপিসোড আমি একসাথে এক্সপ্লেনেশন করেছি, যেটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই পুরো ঘটনা বুঝতে চাইলে সেই পর্বটা দেখতে হবে। এরপর লোয়ার লিনশিকে ব্যাড টাচ করতেই যাবে, তখনই ভাগ্যক্রমে সিংইউ সেখানে চলে আসে আর লোয়ারকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। লিনশি কোনো মতে সিংইউকে ঠান্ডা করে। এরপর সেখানে পুলিশ আসে এবং পুরো গ্রাম এক জায়গায় হয়ে যায়। পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করে দেখতে পায় লোয়ার বেডা কি পরিমাণে লুচ্চা। লিনশির এতগুলা কাপড় সে নিজে চুরি করে তার বাসায় রাখতো। সবকিছু জানার পরে পুলিশ লোয়ারকে অ্যারেস্ট করে এবং সিংইউকে অ্যালার্ট করা হয় যেন নেক্সট টাইম এভাবে কারো আঘাত না করার জন্য। বাসায় ফিরে লিনশি দাদিকে জড়িয়ে অনেক কান্না করে। পুরো ঘটনায় ও একদমই ট্রমাটাইজ হয়ে গিয়েছিল বেচারি। সিংইউ ওর জন্য স্যুপ গরম করে নিয়ে এসেছিল আর বলে, তুমি যতদিন এখানে আছো তোমাকে একটা নখের আঁচড়ও কেউ দিতে পারবে না এই দিনের পর থেকে, আমি তোমাকে প্রমিস করলাম। লিনশি বলে, এটা আমার সাথে প্রথমবারের মতো হয়েছে আর তুমি আমাকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করেছো। সিংইউ বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। পরের দিন লিনশির জন্য কাপড় শুকানোর একটা স্ট্যান্ড তৈরি করে দেয় সিংইউ। এরপর সবাই অনেক সুন্দর করে সময় পার করে। সিংইউয়ের মা, দাদি, লিনশিন সবাই শীট মাস্ক দিয়ে স্কিন কেয়ার করে। সিংইউয়ের দাদি কুশি কাটার বিভিন্ন ধরনের ব্যাগ বানিয়ে লিনশিকে দেয়। এমনকি কুশি কাটার একটা খুব সুন্দর ড্রেসও বানিয়ে দিয়েছিল, যেটা করে ও অনেক ঢং করছিল। তখনই সিংইউ সেখানে আসে। সিংইউকে দেখে লিনশিন তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। নোটিফিকেশনের শব্দে লিনশির ঘুম ভাঙে এবং সেটি চেক করে দেখতে পাই ওর স্কলারশিপের রেজাল্ট চলে এসেছে। এই খুশির খবরটা ও সবার প্রথমে সিংইউকে দেয় আর বলে, আমি আজই বেইজিং চলে যাব। এখন রেডি হয়ে সবার থেকে বিদায় নেয় এবং বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে লিনশি সমুদ্রের তীরের কাছে যায় শেষবারের মতো, যেখানে সিংইউয়ের সাথে ওর প্রথমবার দেখা হয়েছিল। লিনশির চলে যাওয়াতে সিংইউ একটু আপসেট ছিল। এরপর সে ল্যাভেন্ডার ফুল বাগানে যায়, যেখানে আগে ওরা দুজন অনেক ঝগড়া করেছিল, কিন্তু এবার লিনশির অনেক ছবি তুলে দেয় সিংইউ। এরপর দুজন একসাথে সেলফি ওঠায়, সুন্দর কিছু মেমোরি জমিয়ে রাখার জন্য। এয়ারপোর্টে যাওয়ার পরে লিনশি প্রথমবারের মতোই সিংইউকে জড়িয়ে ধরে, কিন্তু সিংইউ ওকে একটু জড়িয়ে ধরার সাহস করে পায় না। এরপর ইমিগ্রেশনের জন্য লিনশি ভেতরে চলে যায় এবং ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। তখন ওর বন্ধুদেরকে চ্যাট গ্রুপে SMS করে পাঠায় যে সে খুব দ্রুত বেজিং চলে আসছে।
বেজিং এ যাওয়ার পর লিনসি ওর বন্ধুর জন্য রোডে একাকী ওয়েট করছিল। তখন একটা কল আসে। কলটা এসেছিল গলিড স্কলারশিপ কোম্পানি থেকে। সেখান থেকে জানানো হয় লিনসির স্কলারশিপ অ্যাপ্লিকেশনে কিছু সমস্যা হয়েছে, যার কারণে ওকে এখন স্কুলে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে জানতে পারে ওর বাবার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে যাওয়ার কারণে এবং কেউ একজন লিনসির ফ্যামিলির উপর রিপোর্ট করেছে, যার কারণে লিনসির স্কলারশিপ রিজেক্ট হয়ে গেছে। এমনকি আগামী 5 বছরে লিনসি আর কখনোই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে না। লিনসি একদমই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। এরপর একটা রেস্টুরেন্টে যায়, সেখানে ওর বান্ধবী লিলাংও ছিল। লিনসিকে দেখে লিলাং একটু বিরক্ত হয়, কিন্তু একটা ফেক হাসি দিয়ে বলে, তুমি এখানে কি করছো? লিনসি বলে, রুহ্যাং আমাকে আসতে বলেছে। আসলে ঘটনাটা হয়েছে, লিলাং লিনসির বেজিং এ আসার কথা জানতে পেরে লিনসিকে চ্যাট গ্রুপ থেকে ব্লক করে দেয়। এর কারণ হলো মেয়েটি রুহ্যাংকে পছন্দ করে, আর লিনসি এবং রুহ্যাং অনেক ভালো বন্ধু। কিন্তু মেয়েটি ভাবতো লিনসি রুহ্যাংকে পছন্দ করে, যার কারণে হয়তো মেয়েটিকে রুহ্যাং পাত্তা দেয় না। এসব নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। রুহ্যাং এসে কোনো মতে বিষয়টা হ্যান্ডেল করে লিনসিকে সেখান থেকে নিয়ে যায় এবং লিনসিকে তার বাসায় নিয়ে যায়। কিন্তু লিনসি হোটেলে থাকতে চেয়েছিল। রুহ্যাং বলে, তুমি আমার বাসায় থাকবে। আসলে রুহ্যাং একটু এক্সট্রা কেয়ার করতো লিনসিকে। এখন রুহ্যাং এর মা লিনসিকে দেখে এমন ভাব দেখায় যেন মহিলাটি লিনসিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। কিন্তু ছেলেকে একপাশে নিয়ে যেয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওকে এখানে কেন এনেছো? ওর পরিবারের এই অবস্থা, বর্তমানে ওদের থাকার জায়গাটা অব্দি নিলামে উঠে গেছে। এসব কিছু জানার পরেও তুমি কেন ওকে আমাদের বাসায় এনেছো? আর এই সব কথাগুলো লিনসি আড়াল থেকে শুনছিল এবং কষ্ট পেয়ে চুপচাপ কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। লিনসি একদমই অসহায় হয়ে পড়ে। বৃষ্টির রাতে রাস্তার পাশে বসে অসহায়ের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। তখনই একজন লোক ছাতা হাতে লিনসির কাছে আসে, আর লোকটি ছিল সিংইউ। সিংইউকে দেখে লিনসি অবাক হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি অবাক হয়েছিলাম, কারণ সিংইউর তো এখানে আসার কথাই ছিল না। এরপর দুজন একটা রেস্টুরেন্টে এসে বসে। সিংইউ এর এখানে আসার কারণ জানতে চাইলে সিংইউ বলে, তোমার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। লিনসির থেকে সবকিছু জানার পর সিংইউ ওকে ঝাঁঝাটিঙে আবার ব্যাগ নিয়ে যেতে চাই। লিনসিও রাজি হয়ে যায়, কারণ এছাড়া ওর আর কোনো উপায় ছিল না। কিন্তু তার আগে লিনসি ওর বাড়িতে যায় লুকিয়ে, নিজেরই বাড়িতে চোরের মতো করে। প্রথমে ওরা গার্ডেনে যায়, সেখানে সব গাছগুলো মারা গিয়েছিল, কিন্তু একটা গাছ জীবিত ছিল। এরপর বাসার ভেতরে যায়। বাড়িটা অনেক বেশি লাক্সারিয়াস ছিল। লিনসির ট্রফিগুলা দেখে সেও আশ্চর্য হয়ে দেখতে থাকে। বেঁচে থাকা ফ্রেশ ক্রিম শেয়ার করে খায় দুজন। এরপর লিনসির প্রয়োজনীয় সকল জামা কাপড় এবং কসমেটিক্স গুলা নিয়ে নেয়। তারপর বেরিয়ে আসার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ দেখে ফেললে দুজন দ্রুত সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। তো দৌড়ায় যে ভোর হয়ে যায়। ব্যাপারটায় দুজন অনেক হাসতে থাকে। এরপর লিনসি ওর মায়ের কবরের কাছে যায়। সবশেষে সিংইউ ওর দাদির জন্য একটা ডিজিটাল হুইল চেয়ার কিনতে যায়। সেখানে কিছু টাকা শর্ট পড়লে লিনসি নিজের টাকা দেয়। এরপর লিনসি আবারও ঝাঁঝাটিঙে ফিরে আসে। ওকে এখানে দেখে সিংয়ের মা তো অনেক অবাক হয়। লিনসি লেফেং এর জন্য অনেক এক্সপেন্সিভ কসমেটিক্স এনেছিল। লিনসি এখানে কতদিনের জন্য এসেছে লেফেং জানতে চাইলে সিংইউ বলে, হতে পারে 1 বছর বা 2 বছর, কিংবা তারও বেশি দিন হতে পারে। এটা শুনে তো লেফেং অবাক হয়ে যায় আর সিংইউকে বাইরে নিয়ে যায়। লেফেং বলে, লিনসি এখানে 1 বছর কিভাবে থাকবে? আমাদেরই সংসার চালাতে কষ্ট হয়ে যায়। এর মধ্যে লিনসির খরচ কে বহন করবে? সিংইউ বলে, বিষয়টা আমার উপরে ছেড়ে দাও। কোনো রকমে মাকে বুঝিয়ে ভেতরে এসে দেখে লিনসি সেখানে নেই। এরপর সিংইউ দাদির কাছে জানতে চায় লিনসিকে এখানে ফিরিয়ে এনে ভুল করেছে কিনা। দাদি ওকে অনেক সাপোর্ট করে আর বলে, আমার সিংইউ একটা অসহায় মেয়েকে এভাবে বাইরে ফেলে আসবে, এটা কখনো হতেই পারে না। লিনসি একাকী সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। সিংইউ সেখানে যায়। তখন লিনসি গতদিনের কথা ভেবে অনেক আপসেট ছিল। সিংইউ ওকে অনেক মোটিভেট করে এবং মুভ অন করতে বলে। লিনসির বাসা যেহেতু অনেক লাক্সারিয়াস ছিল, এটা দেখার পর সিংইউ নিজের বাসায় একটু লিনসির জন্য ডেকোরেট করে। সিংইউ যেহেতু সবসময় মোবাইল ঠিক করতো, যার কারণে ওর ঘাড়ে অনেক ব্যথা করতো, তাই লিনসি সিংইউকে একটা নেক পিলো গিফট করে এবং নিজের হাতে সেটি পরিয়ে দেয়। রাতের বেলা লিনসি ওর মাকে অনেক মিস করছিল। অন্যদিকে সিংইউ লিনসিনের দেয়া নেক পিলোটা হাতে নিয়ে ওর কথা ভাবছিল। পরের দিন সকাল থেকে লিনসি পুরো আইল্যান্ডটা
উপভোগ করতে থাকে। লিনচির দ্য স্কার্ফ পরে লেফেং বাজার করতে যায়। এটা দেখে ওর বান্ধবীরা অনেক প্রশংসা করে। মর্নিং ওয়াক শেষে পানি কেনার জন্য লিনচি দোকানে গেলে নিয়ানকে দেখতে পায়। একটা লোক তাকে টাকা দিচ্ছে যেন সে লেফেং এর কাজ বাদ দিয়ে তার সাথে কাজ করে। এসব কিছু লিনচি দূর থেকে দেখে এবং নিয়ানের কাছে যায়। তখন নিয়ান লিনচিকে বলে, আমি কখনোই লেফেং এর কাজ ছাড়বো না। এর কারণ লিনচি জানতে চাইলে নিয়ানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 6 বছর আগে নিয়ানের থাকার জন্য একটা ঘরও ছিল না। সমুদ্রের তীরে পড়ে থাকা কাঁকড়া করে কোনো মতে দিন কাটতো। একদিন কিছু বখাটে ছেলে কাঁকড়াগুলো নেওয়ার জন্য নিয়ানকে উত্ত্যক্ত করতে থাকে। ওই সময় সিংহ এসে তাকে বাঁচায় এবং নিজের বাসায় নিয়ে যায়। সিংহের মা ওকে খাবার খেতে দেয়। লেফেং নিজের সেলুন থেকে চুল কেটে দেয়। নিয়ানকে একটা নতুন জীবন দেয় লেফেং এবং সিংহ, যার কারণে সে সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এরপর নিয়ান লিনচিকে সিংহের কাছে নিয়ে যায়। সেখানে ঋণ পরিশোধ করতে না পারার কারণে পাওনাদার সিংহকে অনেক অপদস্থ করতে থাকে। লিনচি এসব দেখে নিজের অ্যাকাউন্ট থেকে পাওনাদারকে টাকা দিয়ে দেয়। এরপর সবাই মিলে সিংহের অ্যাকাউন্টের হিসাব করছিল। সবাই ক্যালকুলেটর ইউজ করেও হিসাব মেলাতে পারছিল না। অন্যদিকে লিনচি হাতে কলমে হিসাব মিলিয়ে ফেলে, যেখানে 200 ইয়ন কম ছিল। আর এটার কারণ লেফেং এর কাছে জানতে চাইলে সে অনেক রেগে যায়। লেফেং এর ভয়তে সবাই সেখান থেকে চলে যায়। এরপর লিনচি লেফেংকে বিজনেসের আইডিয়া দেয়, যেটা লেফেং এর অনেক পছন্দ হয়। রাতের বেলা বিজনেসের জন্য লিনচি অনেক অ্যানালাইসিস করে এবং সেগুলো পরের দিন সিংহকে অনেক সুন্দর করে বুঝিয়ে দেয়। নিয়ানের সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করে। সেলুনের বিজনেস প্রমোট করার জন্য লিনচি লেফেং ও তার বন্ধুদের নিয়ে একটা রিয়েল মডেল বানাতে চায়। এতে বিষয়টা তারা হেসে উড়িয়ে দেয়, বলে আমাদের বয়স হয়ে গেছে, এসব আমাদেরকে মানাবে না। লিনচি অনেকভাবে বোঝায় এবং কনভিন্স করে। অনেক বোঝানোর পরে তারা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। এখন সমুদ্রের তীরে বসে সিংহ ও লিনচি শরবত খায় এবং সিংহের বন্ধুকে ক্যামেরাম্যান বানাতে চায়। এরপর লিনচি সেলুনের কাজ শেখার জন্য নিয়ানের চুলের উপর একটু এক্সপেরিমেন্ট করতে যায়, কিন্তু সেটাতে সে ব্যর্থ হয়। পরে উপায় না পেয়ে নিজের চুলের উপরই এক্সপেরিমেন্ট করে, এমনকি দাদির চুলেও, যেটির রেজাল্ট এসেছিল আনবিলিভেবল। লিনচিকে কার্লি হেয়ারে অনেক কিউট লাগছিল। তখন বাইরে যাওয়ার সময় সিংহের সাথে লিনচি ধাক্কা খায়। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর হেয়ার স্টাইলটা লেফেং ও তার বন্ধুদেরকে দেখায়। ওনারা অনেক প্রশংসা করে। বাসায় ফিরে লিনচি সবাইকে বিজনেসের জন্য অনেক ইউনিক আইডিয়া দিতে থাকে। লিনচির কথায় সবাই অনেক বুস্ট আপ হয়। পরের দিন সকালে লেফেং ও তার বন্ধুরা ফটোশুট করে। লিনচি মডেলিংও শেখায়। এরপর সবাই একসাথে একটা ফ্যামিলি ফটো তোলে। সবার ছবি তোলা শেষে লিনচি ও সিংহ যখন একসাথে তরমুজ খাচ্ছিল, তখন সিংহের বন্ধু এসে দুজনের কিছু ছবি তুলে দেয়। রাতের বেলায় লিনচি, সিংহ, কেয়াল, বিগজি এবং নিয়ান মিলে একটা ডিনার পার্টি করে। ওই সময় একটা কাজে সিংহকে কিছু সময়ের জন্য সেখান থেকে চলে যেতে হয়। এই সুযোগে সবাই মিলে অনেক ড্রিঙ্ক করে। লিনচি তো নেশার ঘরে পাগলের মতো নাচতে থাকে, যেটার ক্যাপচার করছিল কেয়াল আর বিগজি। সিংহ ফিরে এ অবস্থা দেখে কেয়াল এবং বিগজিকে বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সিংহ একাকী লিনচিনের পাগলামিগুলো দেখতে থাকে। তখন লিনচি এসে সিংহকে তীরের কাছে নিয়ে যায়। লিনচি অনেক বেশি পাগলামি করছিল, ওকে যে কি পরিমাণে কিউট লাগছিল। তখন লিনচি সিংহকে আবারও জড়িয়ে ধরে আর বলে, তুমি এত হার্ট কেন? ওই সময় দুজন এত বেশি কাছাকাছি চলে এসেছিল, কি বলবো। অনেক সময় ওরা ওখানে থাকে। লিনচি সিংহকে জ্যাক বানায় এবং নিজে রোজ ভেবে টাইটানিকের সেই মোস্ট পপুলার পোজ দিতে থাকে। এরপর কোনো মতে লিনচিকে সেখান থেকে বাসায় এনে শুয়ে দেয়। সকালে ঘুম থেকে ওঠার পর গত রাতের কিছুই লিনচির মনে ছিল না। বাইরে সিংহদের কাজ করতে দেখে লিনচি বলে, এত সকালে কি কাজ করছো? তখন সিংহ বলে, এখন দুপুর 1:30 বাজে। এটা শুনে তো লিনচির মাথা ঘুরে যায় এবং গত রাতের ঘটনা জানতে চায়। তখন সিংহ বলে, গত রাতে তোমার রুমে আমি মশার কয়েল জ্বালিয়ে দিচ্ছিলাম, তখন তুমি আমাকে বলেছো আমার বার্ড নাকি অনেক সুন্দর আর পাগলের মতো হাসছিলে, সাথে আমিও। এইসব শুনে তো লিনচি লজ্জায় মরে যাচ্ছিল। লিনচি সেলুনের জন্য পোস্টার ছাপাতে যায়। তখন একটা পোস্টার দেখে গত রাতের কথা লিনচির আবারও মনে পড়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ বৃষ্টি চলে আসে, তাই সে যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছিল। তখন একটা মেয়ে এসে ওকে ড্রপ করতে চায়। কোনো উপায় না থাকায় লিনচিনও গাড়িতে উঠে পড়ে। এরপর লিনচি বলে, তুমি সুহান তাই না? সুহান জানতে চাই তুমি আমাকে কিভাবে চিনলে? লিনচি
লিঞ্চি বলে সিংহের কাছ থেকে শুনেছি, তোমাদের একসাথে ছবিও দেখেছি। সুহান বলে সিংহ আমাকে বলেছিল তার একটা দূর সম্পর্কের কাজিন এসেছে তাদের বাসায়। এই কথাটা লিঞ্চির অনেক খারাপ লেগেছিল। সুহান আরো বলে সিংহকে সে পছন্দ করে, এমনকি বিগজি ও কিয়ালো লিঞ্চিকে বলেছিল যে সুহান ওদের ভাবি হয়। লিঞ্চি তো একদমই চুপচাপ হয়ে যায়। এরপর বাসায় যেয়ে সিংহকে দেখে তো ওর অনেক রাগ হয়। সুহানও বাসার ভেতরে আসে লেফেং এর সাথে দেখা করার জন্য। লিঞ্চি তো অনেক বেশি রেগেছিল সিংহ এর ওপর। সুহানকে দেখে ও সোজা রুমে চলে যায়। আসলে ওর অনেক জেলাস হচ্ছিল। সিংহ বিষয়টা নোটিস করে। লিঞ্চি তো অভিমান করে বসেছিল। তখন সিংহ পানি আর টাওয়াল নিয়ে আসে লিঞ্চির জন্য। মেয়েটাই তো কেয়ারিং আছে। এরপর সিংহের বানানো এরোপ্লেনটা সুহানকে দেখায় এবং দুজন অনেক গল্প করে। এইসব কিছু লিঞ্চি ওপর থেকে দেখে অনেক বেশি জেলাস হয়। কিছু সময় সেখানে থাকার পর সুহান কফি খাওয়ানোর জন্য ট্রিট দিতে চায় লিঞ্চি ও সিংহকে। লিঞ্চি একটু খোঁচা দিয়ে বলে ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ ভাবি। এরপর তিনজনে কফি শপে যায়। লিঞ্চি তো তখনও ঠোঁট ফুলিয়ে বসেছিল। সুহান খাবার তুলে দেয় সিংহকে। এটা দেখে তো লিঞ্চি আরো বেশি জেলাস হয়। এরপর সুহান জানতে চায় তোমরা কেমন কাজিন হও, আগে তোমাকে কখনো এখানে দেখিনি। সিংহ বলে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তখন একটা কাজে সিংহ একটু বাইরে গেলে সুহান এবং লিঞ্চি অনেক ড্রিঙ্ক করে। সুহান সিংহের অনেক প্রশংসা করে। দুজনের মধ্যে ভালোই কথাবার্তা হয়। বাসায় ফেরার সময় লিঞ্চি সিংহকে বলে সুহানকে কেন প্রপোজ করছো না, তোমাদের দুজনকে অনেক ভালো মানায়। তোমার বয়সে সবারই গার্লফ্রেন্ড আছে। আন্টি লেফেংও সুহানকে পছন্দ করে। এসব শুনে সিংহ বলে তুমি একটু বেশি ভেবে ফেলছো, আমাদের মধ্যে এমন কিছুই নেই। লিঞ্চি তো আরো তেরামি করতে থাকে, বলে সুহান দেখতে সুন্দরী, তাহলে সমস্যাটা কোথায়? সিংহ তো অনেক রেগে যায় আর মুখের উপরে বলে তোমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা শুনে লিঞ্চি একাই চলে যায় অভিমান করে। অন্যদিকে এটা বলার পর থেকে সিংহর গিলটি ফিল হতে থাকে। ঘুম না আসার কারণে সিংহ বাড়ির বাইরে যায়। ওই সময় লিঞ্চি ব্যালকনিতে ছিল। লিঞ্চিকে নোটিস না করে সিংহ সেখান থেকে চলে যায়, কিন্তু লিঞ্চি ভাবে ও ইগনোর করে চলে গেল। তাই রাগ করে দরজা এত জোরে লাগায় যে দরজার গ্লাস ভেঙে যায়। সিংহ সারা রাত বাস্কেটবল খেলে ডিপ্রেশন কমানোর জন্য, কিন্তু লিঞ্চির সাথে এইভাবে রুটলি কথা বলার ঘটনাটা ভুলতে পারছিল না। তখন লিঞ্চির সাথে কাটানো মোমেন্টগুলো কল্পনা করতে থাকে। এই মুহূর্তে আমরা বুঝতে পারি সিংহ লিঞ্চিকে ভালোবেসে ফেলেছে এবং কেয়াল আর বিগজিকে বলে আমার বিষয়ে আর কখনো লিঞ্চির সাথে মজা করবে না। বাসায় ফিরে সিংহ লিঞ্চির ব্যালকনির নিচে দাঁড়িয়ে লিঞ্চিকে সরি বলার জন্য এসএমএস লিখতে থাকে, কিন্তু কোনোভাবে প্রপারলি বলে উঠতে পারছিল না। লিঞ্চির কাছে যখনই একটা এসএমএস দেয় লিঞ্চি তো ওকে ব্লক করে দেয়। বেচারা পরের দিন সকালে লিঞ্চির কাজে সিংহ আগে আগে হেল্প করতে থাকে। লিঞ্চি বলে তুমি এগুলা কেন করছো সিংহ? সিংহ বলে আমি আসলে সরি বলার জন্য এসেছি, গতকাল এভাবে কথা বলা আমার উচিত হয়নি। লিঞ্চি বলে এত এক্সপ্লেইন করার কি আছে? লিঞ্চিও নিজের ভুল স্বীকার করে আর বলে আমিও বেশি বলে ফেলেছি। এরপর আবার সবকিছু ঠিক হয়ে যায় এবং আবারও ফ্রেন্ডশিপ করে নেয়। এরপর প্রথম দিন অনেক আশা নিয়ে লিঞ্চি, লেফেং এবং নিয়ান সেলুন ওপেন করে। তারা ভেবেছিল কাস্টমারে সেলুন ভরে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কাস্টমারও সেদিন এসেছিল না। এরপর লিঞ্চি, সিংহ, কেয়াল আর বিগজি মিলে অফলাইন মার্কেটিং করতে থাকে সেলুনের জন্য। পরের দিন লেফেং দেখে সেলুনে কাস্টমারই ভরে গেছে। এখন রুইহাং এসেছিল ঝাঁঝাটিং এ সিংহের খোঁজে এবং সিংহের সাথে দেখাও করে। লিঞ্চি পুরো গ্রামটা রুইহাংকে ঘুরে দেখাচ্ছিল। তখন কিয়াল এবং বিগজি এর সাথে দেখা হয়। কিয়াল লিঞ্চি ও রুইহাং এর একটা ছবি তুলে সিংহকে সেন্ড করে আর ভয়েস দেয় লিঞ্চি বিপদে আছে। কাজে বিজি থাকার কারণে সিংহ সিন করে না এসএমএসটা। অন্যদিকে লিঞ্চি রুইহাং এর জন্য হোটেল বুকিং করতে যায়। তখন হোটেল ম্যানেজারও ছবি তুলে সিংহকে সেন্ড করে এবং সিংহ সেই মেসেজগুলা সিন করে। কিয়ালের ভয়েস মেসেজ শুনে এবং লিঞ্চিকে অন্য ছেলের সাথে দেখে তো সিংহের মাথা হ্যাং হয়ে যায়। সে তড়িঘড়ি করে সোয়ানের গাড়িতে করে হোটেলে চলে আসে। সেখানে এসে নিচ থেকে দেখতে পায় লিঞ্চি ছেলেটির সাথে কথা বলছে। তখন সিংহের এত বেশি জেলাস হচ্ছিল যে সোজা রুমে চলে আসে আর লিঞ্চিকে বাসায় নিয়ে যেতে চায়। রুইহাং এর সাথে ঠিকভাবে পরিচয় হয় না। লিঞ্চিকে তো হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর সিংহ জানতে চায় রুইহাং এখানে কেন এসেছে। লিঞ্চি বলে আমাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এসেছে। মানে এটা শোনার পর সিংহের একটু ছোট্ট মিনি হার্ট অ্যাটাক হয়। এরপর রুইহাং যেমন লিঞ্চিকে একটা ভিসার টিকিট দিয়েছিল, সিংহ লিঞ্চিকে বিনোদন পার্কে ঘুরতে যাওয়ার টিকিট দেয় আর বলে আমি তোমাকে যাওয়ার জন্য জোর করব না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবে।
ওই সময় হোটেলের দৃশ্য দেখানো হয়। রুহ্যাং এর পাশের রুমে যেই লোকটা ছিল উনি অনেক লাউডে গান শুনছিল। এতে রুহ্যাং এর ডিস্টার্ব হওয়ায় সাউন্ড কমাতে বললে এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। সিংহ সেখানে এসে পুলিশকে কল দেয় এবং বিষয়টা সামলায়। অন্যদিকে লিনসি তো চিন্তায় পড়ে যায় যে সে রুহ্যাং এর সাথে বিদেশ চলে যাবে নাকি সিংহের সাথে এখানে থাকবে। তখন সিংহের সাথে কাটানো প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ভাবতে থাকে লিনসি। সিংহ রাতের বেলা সমুদ্রে একাকী বসেছিল। লিনসি চলে যাবে এটা ভেবে ওর মন খুবই খারাপ ছিল। এরপর রাতে যেহেতু সিংহের বাসায় রুহ্যাং ঘুমিয়েছিল তাই বিগজি আর কেয়াল ওকে ডেকে তোলে এবং মাছের আড়তে নিয়ে যায় কাজের জন্য। সেখানে গিয়ে তো রুহ্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। কাজ শেষে রুহ্যাং সিংহের সাথে কথা বলে। রুহ্যাং বলে সিংহের অনেক স্বপ্ন, সে বিদেশে যাবে, অনেক ভালো স্কুলে পড়বে। এইসব শুনে সিংহ এবার চায় লিনসি সত্যি বিদেশে চলে যাক। এখন লিনসি এবং সিংহ একাকী কথা বলে। লিনসি বলে তুমি কি চাও আমি রুহ্যাং এর সাথে ফিরে যাই? সিংহ বলে হ্যাঁ চাই, আমি চাই তুমি তোমার স্বাভাবিক জীবনে ফিরে যাও। বাসায় ফিরে লিনসি জামা কাপড় সবকিছু গুছিয়ে নেয়। এখন কাজ শেষ করে সিংহ বাসায় ফিরে প্রথমে লিনসির রুমে যায়। সেখানে গিয়ে দেখে লিনসি সেখানে নেই, এমনকি ওর জামা কাপড়ে ছিল না। সিংহ বুঝতে পারে লিনসি চলে গেছে। কাউকে কিছু না বলে রুহ্যাংকে নিয়ে লিনসি চলে যায়। অন্যদিকে লিনসি এবং রুহ্যাং বাস স্টপে বসেছিল। বাস আসার পরে রুহ্যাং বাসে উঠলেও লিনসি বাসে ওঠে না। আমরা বুঝতে পারি লিনসি এখান থেকে যাচ্ছে না। এরই মধ্যে সিংহ সেখানে চলে আসে। লিনসিকে দেখে সিংহের যেন জানে শরীর চলে এসেছে। সেখান থেকে লিনসি সিংহকে নিয়ে কুরিয়ার শপে যায়। লিনসি সিংহের জন্য একটা ম্যাট্রেস অর্ডার করেছিল বেজিং থেকে, কারণ সিংহের বেডে কোনো ম্যাট্রেস ছিল না। এরপর গাড়িতে ম্যাট্রেস নিয়ে বাসায় যেতে থাকে। ওরা দুজন তো গাড়ির মধ্যে ম্যাট্রেসের উপর শুয়ে শুয়ে বাসায় যায়। সিংহ বলে তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না। লিনসি তো লাজুক চোখে সিংহের দিকে তাকায়। এখানে বোঝাই যাচ্ছিল দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। বাসার সবাই ওদের জন্য ওয়েট করছিল। রাতের বেলা ম্যাট্রেসের উপর সিংহ অনেক আরামে ঘুমায়। ঘুমানোর সময় সিংহ লিনসির কথা ভাবছিল। সিংহ তো অনেক খুশি ছিল লিনসির না যাওয়াতে। পরের দিন দুজন পার্কে ঘুরতে যায়। সব ধরনের রাইডস অ্যাক্টিভিটিস গুলো করে। এই মোমেন্টস গুলা সিংহ ভিডিও ক্যাপচার করে রাখে। আইসক্রিম খাওয়ার সময় লিনসির নাকে ক্রিম লেগে যায়। সিংহ তো অনেক কেয়ারফুলি সেটা পরিষ্কার করে দেয়। আচ্ছা, আগামী পর্বে লিনসি এবং সিংহের স্কুল লাভ স্টোরি এক্সপ্লেনেশন করা হবে। যদি আপনারা স্কুল লাভ স্টোরি এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে নেটফ্লিক্স ভিডিও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আর আপনাদের পছন্দের ড্রামা এক্সপ্লেনেশন দেখতে চাইলে কমেন্টে ড্রামার নাম লিখে দিতে পারেন। আমি এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। আর আমার এই পুরো এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।